আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রিন। প্রথমে সংবাদ শিরোনাম। চীনের সরকারি উদ্যোগে কাঁঠাল রপ্তানির ঘোষণা প্রধানমন্ত্রীর। গাজীপুরে কাঁঠাল চাষিদের মধ্যে নতুন আশার সঞ্চার। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে ধান বীজ ও রোপা আমন চারা বিতরণ করা হবে। 15 দিনের মধ্যে শতভাগ গরু ও ছাগলকে দেয়া হবে ভ্যাকসিন, বললেন কৃষিমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের 1 মাসের ঋণের কিস্তি মওকুফ করেছে সরকার, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। টানা ষষ্ঠ রাতে ইরানে মার্কিন হামলা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সরকারিভাবে চীনে কাঁঠাল রপ্তানির মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন। এর লক্ষ্যে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর চীন সফরকালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিকে চীনে কাঁঠাল রপ্তানির খবরে গাজীপুরের কাঁঠাল চাষিদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন। বাংলাদেশের জাতীয় ফল ও গাজীপুরের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য কাঁঠালের বৈশ্বিক বাণিজ্যিকীকরণে এক বিশাল মাইলফলক উন্মোচিত হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির সরকারি মেগা পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এই ঘোষণার পর দেশের অন্যতম প্রধান কাঁঠাল উৎপাদনকারী জেলা গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বাদে গন্ধে অনন্য গাজীপুরের কাঁঠাল সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর এই ঘোষণা বিশ্ববাজারে এর ব্র্যান্ডিং ও স্থায়ী বাজার নিশ্চিতে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংসদ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি তার চীন সফরে বাংলাদেশি কাঁঠাল রপ্তানির লক্ষ্যে দেশটির সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই করেছেন। চীনে বাংলাদেশি কাঁঠালের বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগির সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় পরিসরে কাঁঠাল রপ্তানি শুরু হবে। সরকারের এ যুগান্তকারী পরিকল্পনা বাস্তবায়নে কাঁঠালের রাজধানী খ্যাত গাজীপুর জেলা এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। এরই মধ্যে চলতি ফল মৌসুমকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসব মুখর ব্যস্ততা ও লাখ লাখ টাকার কাঁঠাল কেনাবেচা চলছে। গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও সদর উপজেলার প্রতিটি গ্রামে বিপুল পরিমাণ কাঁঠাল গাছ থেকে ফল সংগ্রহ চলছে। শ্রীপুরের ঐতিহ্যবাহী জৈনাবাজার বর্তমানে জেলার বৃহত্তম কাঁঠালের হাট হিসেবে জমে উঠেছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার কৃষক, পাইকার ও আড়তদারদের ভিড়ে মুখরিত থাকে এই বাজার। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, বর্তমানে কাঁঠালের ভরা মৌসুম চলছে। বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, ফলে ক্রেতারা কম দামে কাঁঠাল পাচ্ছেন। এখন দৈনিক 25 থেকে 30 লাখ টাকার কাঁঠাল বেচাকেনা হচ্ছে। মৌসুমের শুরুতে তুলনামূলক কাঁঠালের মূল্য বেশি ছিল, তখন দৈনিক 70 থেকে 80 লাখ টাকার কাঁঠাল বিক্রি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গাজীপুর জেলায় মোট 9,125 হেক্টর জমিতে কাঁঠাল আবাদ হয়ে থাকে। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে গাজীপুরের মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া বলেন, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির প্রচেষ্টা চলছে। বর্তমানে এ খাতে প্রায় 500 কোটি টাকার বাজার রয়েছে, যা সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকায় উন্নীত করা সম্ভব। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, এই উপজেলায় বছরে গড়ে প্রায় 78,000 টন কাঁঠাল উৎপাদিত হয়।
প্রধানমন্ত্রীর ঐতিহাসিক চীন সফরের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি চীনের বাজারেও গাজীপুরের কাঁঠাল পৌঁছানোর লক্ষ্যে জোরালোভাবে কাজ শুরু করেছে। তিনি বলেন, ফলের দীর্ঘমেয়াদী সংরক্ষণাগার নির্মাণ ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। কৃষি বিভাগ সংশ্লিষ্টরা জানান, গাজীপুরের কাঁঠাল কেবল একটি মৌসুমী ফল নয়, এটি এ অঞ্চলের হাজার হাজার মানুষ ও প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকার সাথে জড়িয়ে থাকা একটি অন্যতম অর্থনৈতিক ফসল। চলতি মৌসুমে কাঁঠাল কেনাবেচাকে কেন্দ্র করে গ্রামীণ অঞ্চলে কয়েক হাজার শ্রমিকের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে মাঠ পর্যায়ে কৃষকদের কিছু দুঃখও রয়েছে। প্রধানমন্ত্রীর নতুন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে চাষিরা সরকারি উদ্যোগে দ্রুত কোল্ড স্টোরেজ স্থাপন এবং কাঁঠালের জুস, জ্যাম ও সুস্বাদু চিপস তৈরির আধুনিক ও প্রক্রিয়াজাতকরণ কলকারখানা গড়ে তোলা হলে আন্তর্জাতিক বাজারে যেমন উন্নত ও স্বাস্থ্যসম্মতভাবে এই ফলটি পাঠানো সম্ভব হবে, তেমনি দেশের বাজারেও কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, জিআই স্বীকৃতির ব্র্যান্ড ভ্যালু এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দূরদর্শী বাজার পরিকল্পনার যৌথ সমন্বয়ে গাজীপুরের কাঁঠাল অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে এবং বিশ্ববাজারে জাতীয় ফলের ঐতিহ্য সুপ্রতিষ্ঠিত হবে। সীমা শারমিন, বিটিভি নিউজ। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের 1 মাসের ক্ষুদ্র ঋণ কিস্তি মওকুফ করেছে এবং পরিস্থিতি বিবেচনায় এটি আরও কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদানের পাশাপাশি বন্যা কবলিত এলাকার গবাদি পশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। তিনি বলেন, বান্দরবান জেলার বানভাসী মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে 20 লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রতিমন্ত্রী বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত 300 পরিবারের মাঝে 25 কেজি করে চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পরে তিনি বান্দরবান সদর উপজেলার ক্রাইখংপাড়া এবং রোয়াংছড়ি উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রো জেরি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামাল হুসাই, জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা শুরুতে বরাদ্দ দিয়েছি, যার মধ্যে 400 মেট্রিক টন শুধু বান্দরবানের জন্য। আরো ভবিষ্যতে যদি প্রয়োজন হয় অবশ্যই আরো ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যে একই সাথে সরকারের পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নির্দেশে আমাদের বিএনপি এবং সকল সহযোগী সংগঠন সহ সকলেই বিএনপি পরিবারের জনগণের পাশে শুরু থেকে দাঁড়িয়েছে। এই তালিকা করার সময় দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন অবশ্যই স্থান পায়। যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমরা চেষ্টা করব তার কাছে ক্ষতিপূরণ বা এই পুনর্বাসনের যে সাহায্য সহায়তা যেন সবার আগে পৌঁছায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কর্ণফুলী উপজেলার মৈচারটেক মোড়ে বাস ও 2টি সিএনজি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রাম নগরমুখী একটি বাস ফাঁকা রাস্তা দ্রুত অতিক্রম করতে গেলে 2টি সিএনজি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক সিএনজি অটোরিকশা চালক মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সংঘর্ষে বাসের সম্মুখ অংশ এবং সিএনজি অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনা এবং বাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ সংস্কার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
কমিশনের চেয়ারম্যান বলেছেন, ধাপে ধাপে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজার আরও গতিশীল ও টেকসই হবে। আফরিন জাহানের রিপোর্ট। পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে আস্থা ফিরিয়ে আনার উপর জোর দিচ্ছে বিএসইসি। কমিশনের চেয়ারম্যান জানান, বাজারে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা কমানো, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়া এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের মূল লক্ষ্য। দেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিরা যদি একটা আপনার উদ্যোগ নেয় এবং আমরা এখানে সক্রিয়ভাবে আমরা এখানে অংশগ্রহণ করব, রাইট, বাট ডাইরেক্টলি বিসেক তো আমরা রেগুলেটর, তো আমাদের কাজ না যে আলটিমেটলি ধরেন ফরেন ইনভেস্টরকে ডেকে ইয়ে করাটা। আজ আমি মনে করি এটা ঠিক আর কি, বরং ধরেন একটা ডিবিএ আছে, ব্র্যাক ইপিএল আছে, ওরা ডিল উইথ ফরেন ইনভেস্টার্স, ওরা যদি করে থাকে আমরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। তিনি জানান, বাজারের গভীরতা বাড়াতে মৌলভিত্তি সম্পন্ন ও ভালো কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত আইপিও প্রক্রিয়া, বন্ড মার্কেট সম্প্রসারণ এবং লেনদেন নিষ্পত্তি আরও আধুনিক করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। আজকে যদি আপনি একটা ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করে দেন, এরপরে যদি মার্কেট মনে করে দ্যাট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ দি শেয়ার ইজ মাচ লোয়ার দ্যান দ্য ফ্লোর প্রাইস, সে কি কেনাবেচা করবে? করবে না তো। আপনি ইন্ডেক্সটাকে ঠেকানোর জন্য যে আমি ফ্লোর প্রাইস দিয়ে দিলাম, কিন্তু ট্রানজাকশন তো হবে না তখন আর। এটা আত্মঘাতী আমি মনে করি। বিএসইসি চেয়ারম্যান আরও জানান, কমিশনের কার্যক্রমেও ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাগজ নির্ভর কার্যক্রম কমিয়ে আধুনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানো এবং সেবার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে। তার মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে এবং পুঁজিবাজার দীর্ঘমেয়াদে টেকসই ভিত্তি পাবে। আমার প্রথম টার্গেট ছিল যে আমি জয়েন করার পরে ফ্লোর প্রাইস আর থাকবে না, এবং বিদেশি বিনিয়োগকারীদের বলবো এখন থেকে আর কোনো ফ্লোর প্রাইস হবে না। এটা আমার একেবারে দৃঢ় অঙ্গীকার। একেবারে দে গেট দ্য কনফিডেন্স, নাম্বার ওয়ান। একটা ফরেন ইনভেস্টর যখন ইনভেস্ট করে অন্য দেশে, অনেকগুলো পয়েন্টস তারা দেখে, কিন্তু তার মধ্যে একটা দেখে ফরেন এক্সচেঞ্জ স্টেবিলিটি, যে আমি ডলারের অবমূল্যায়ন বেশি হচ্ছে কিনা। কারণ যখন সে ইনভেস্ট করলো, যে ডলারটা দিল, আলটিমেটলি যখন টাকাটা ফেরত পাচ্ছে সে কিন্তু কম ডলার পাচ্ছে যদি ডিভ্যালুয়েশনটা বেশি হয়। মাঝখানে কিন্তু বাংলাদেশ ডিভ্যালুয়েশনটা ওয়াজ ভেরি ভেরি হাই। গুড থিং ইজ দ্যাট ইন দ্য লাস্ট মোর দ্যান এ ইয়ার অর নট, টাকা অ্যান্ড ডলার ইজ ভেরি ভেরি স্টেবল বিকজ অফ ভেরি স্ট্রং রেমিটেন্স ইনফ্লোস, রাইট। এই কারণে কিন্তু তাদের আস্থাটা ফিরে আসছে। নীতিগত সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে নতুন গতি আসবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের হরমোজগান প্রদেশের বান্দার ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও 9 জন আহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি সেবা ও চিকিৎসা কর্মীরা চিকিৎসা দিচ্ছেন। হামলার পর এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। সেন্টকমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য, এসব হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানে হামলার সক্ষমতা কমিয়ে আনাই এই অভিযানের উদ্দেশ্য। ইউক্রেনের
রাজধানী কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলায় নিহত হন কমপক্ষে 2 জন এবং আহত আরও 6 জন। ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন ইইউর মধ্যে নতুন ড্রোন চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার মাথায় এই আক্রমণ করে রুশ বাহিনী। অন্যদিকে রুশ হেলিকপ্টারে হামলাসহ ব্যাপক সংখ্যক ড্রোন প্রতিহত করেছে ইউক্রেন। বুধবার কিয়েভ সফরে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এরপর ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি ড্রোন চুক্তি ঘোষণা করেন তিনি। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষ নাগাদ তার দেশ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে। এদিকে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণ করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে 48 বছর বয়সী সেরহি কোরৎস্কি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পেয়েছেন। এদিকে ফেদোরভকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে বৃহস্পতিবার শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ভেনেজুয়েলার গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 5,000 মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে জাতিসংঘের আশঙ্কা এখনও প্রায় 50,000 মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। বৃহস্পতিবার দেশটির আইন প্রণেতা হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,930 জনে। প্রায় 1 মাস আগে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগে আরও কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে প্রায় 17,000 মানুষ আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আর 21,120 জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ভূমিকম্পের পর থেকেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলার উদ্ধারকারী দলগুলো। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধার তৎপরতা ছিল ধীর গতির। দুর্যোগের পরপরই সহায়তায় আসা আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতিমধ্যে ফিরে গেছে। এখন জোর দেওয়া হচ্ছে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে। জাতিসংঘের হিসাব অনুযায়ী ভেনেজুয়েলার পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমের প্রায় 37 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। স্বৈরাচারী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন এমন একটি সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায় শেখ হাসিনা ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর করবেন। তবে অনুসন্ধানী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে ভিডিওটি আসল নয়। তাদের বিশ্লেষণে দেখা গেছে এটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও, যেখানে ট্রাম্পের কণ্ঠ ও বক্তব্য কৃত্রিমভাবে সংযোজন করা হয়েছে। বাস্তবে এমন কোনো বক্তব্য তিনি দেননি। বিস্তারিত মিরাজ উদ্দিনের রিপোর্টে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়েছে বলে ভুয়া ভিডিও প্রকাশ করতে দেখা গেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পোস্টার হাতে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সমর্থন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল ভিডিও নয়, বরং ডিপ ফেক প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করলে ট্রাম্পের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কন্টেন্ট দেখা যায়। তাই ডিসেম্বরের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সমর্থনের ভিডিওটি ডিপ ফেক প্রযুক্তির তৈরি। ফলে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে ট্রাম্পের সমর্থনের দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্য হিসেবে চিহ্নিত হয়েছে। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম সহ 5 জেলায় যেসব কৃষকের বীজতলা নষ্ট হয়েছে কিংবা
যাদের বীজতলা এখনও পানির নিচে তাদের বিনামূল্যে ধানের বীজ ও চারা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সকালে চট্টগ্রামের হাটহাজারীর জোয়ার সাহারা এলাকায় সরকারি জমিতে ধানের বীজ বপন ও কৃষকের মাঝে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকায় 15 দিনের মধ্যে শতভাগ গরু ও ছাগলকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 2000 মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার। কৃষকের সুবিধার জন্য 3 বছরের মধ্যে 2,70,00,000 কৃষক কার্ড দেওয়া হবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। তার ক্ষতচিহ্ন। কদিন আগের সবুজ ফসলের ক্ষেত এখন বিবর্ণ ভূমি, পানিতে তলিয়ে যাওয়ায় পচে নষ্ট অনেক কৃষকের ধানের বীজতলা। আগামী ধানের চাষাবাদ নিয়ে যখন শঙ্কা, তখন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বর্তমান সরকার। সে লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামের দোহাজারীতে নিজে রোপা ধানের বীজ বপন করে কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় সেখানকার 100 জন কৃষককে বিনামূল্যে দেওয়া হয় ধানের বীজ। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায়, কোন বীজতলা, কোন অঞ্চলে, কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। দেখছেন আপনারা, আজকে এখনই আমি উদ্বোধন করে গেলাম, পরবর্তীতে আমার কৃষি অফিসারেরা আজকে এবং আগামীকালের মধ্যে বীজ দেওয়া শেষ করে ফেলবে, সময় নাই। কৃষকের ফসল সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সারা দেশে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনে সরকারের পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী। আমাদের গভর্নমেন্ট এরই মধ্যে আমরা বেশ কিছু মিনি কোল্ড স্টোরেজ আমরা দিয়েছি সারা দেশব্যাপী, এবং ওইটার রেজাল্ট আমরা আশা করছি। এই মিনি কোল্ড স্টোরেজকে আরও আপগ্রেড করে সারা বাংলাদেশে প্রায় 2000 কোল্ড স্টোরেজ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, এবং ওই কোল্ড স্টোরেজ হবে যেখানে উৎপাদন ওইখানে স্টোরেজ। কৃষক তার ফসল জমি থেকে উঠাবে কোনো লেবার কস্ট ছাড়া, কোনো ক্যারিং কস্ট ছাড়া, মাথায় নিয়ে যদি স্টোরেজে রাখতে হয় স্টোরেজে রাখবে। সাম্প্রতিক বন্যায় 5 জেলায় মৎস্য খাতের ক্ষতি প্রায় 200 কোটি টাকা। মৎস্য চাষিদের সহায়তায় এদিন দোহাজারীতে মাছের পোনা ও মাছের ফিড বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরে মন্ত্রী বন্যা পরবর্তী গরুকে খুরা রোগ থেকে রক্ষায় ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করেন। এর পাশাপাশি খামারিদের মাঝে বিতরণ করা হয় গোখাদ্য ও চিকিৎসা সামগ্রী। যেটা বন্যা পরবর্তীতে বিশেষ করে গরু এবং ছাগলের ডায়রিয়া এবং খুরা রোগ, এটা অনেক বিশেষ করে গরু মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় কৃষক, যার কারণে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। আজকে থেকেই আগামী 15 দিনের ভিতরে বন্যা আক্রান্ত 5টা জেলার 100% গরু এবং ছাগলকে টিকা দেওয়া শেষ করা হবে। এমন সময় উপযোগী পদক্ষেপে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন প্রান্তিক খামারি ও কৃষকেরা। 3টা গরু আনছে, চিকিৎসা করার জন্য আনছে, অসুখ হবে না তাহলে ভ্যাকসিন দিতে আনছে। গত বছর মনে করেন আমার গরু একটা বাচ্চা দিছিল, ওইটা বাচ্চাদের সাথে গুটি মারছিল, ও মারা গেছে। এই জন্য আমি আমার গরুটা 7 মাসের গাভিন, তবু কষ্ট করে নিয়ে আসছি গুটি বেড়াম যেন না আসে, আমার গরু সুস্থ থাকে এই জন্য। এখানে ওই বন্যা, এখানে ওই 5 দিন থেকে আমরা বন্যায় পানি এখানে বসে থাকছি, অনেক কুল কিনারা নাই। এখানে আমরা গরু আনছি ভ্যাকসিন মারবার জন্য, আর এখানে কিছু খাদ্য দিছি। পরে কৃষিমন্ত্রী কৃষক কার্ড প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় ডেটা ইনপুট কার্যক্রম প্রত্যক্ষ করেন। গতকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এরই মধ্যে 45,000 কৃষক নিবন্ধন করেছেন। জিনিসটা হচ্ছে যে সবকিছু অনলাইনে হচ্ছে। আপনি যখন এখানেই ভদ্র মহিলার এন্ট্রিটা যখন দিচ্ছে, এন্ট্রিটা যখন কমপ্লিট হয়ে যাইতেছে, এটা সার্ভারে চলে যেতেছে। যখন সার্ভারে চলে যেতেছে, আমাদের অফিসারদের কাছে আইসা যাইতেছে কন্ট্রোল রুমে। এই মুহূর্তে আরও 5 জন হইল, এটা সেকেন্ডে উঠতেছে। ক্লিয়ার? সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এটা করা হইতেছে। আমরা এই বছরের ভিতরে আমরা 43 লাখ আমরা কৃষককে আমরা কৃষি কার্ড দেওয়া কমপ্লিট করব। বাট ডাটা সংগ্রহ সম্ভবত
এর থেকে অনেক বেশি হয়ে যাবে, বাট কার ইস্যুটা সিস্টেমেটিক হতে হবে। এটা আমাদের 3 বছরের প্ল্যান। 3 বছরে আমরা 2.5 থেকে 2,70,00,000 কৃষক আমরা আশা করি বাংলাদেশে আছে, সবগুলিই এনলিস্টেড হয়ে যাবে। কৃষিমন্ত্রী বলেন, কৃষি কার্ডে প্রান্তিক মাঝারি সহ কয়েক পর্যায়ে কৃষকদের সুবিধা দেওয়া হবে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে প্রত্যঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 19 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 39 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 16 মিনিটে, জোয়ার সকাল 9টা 53 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 30 মিনিটে এবং জোয়ার রাত 10টা 27 মিনিটে।